সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা এবং তার চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ক্যাবিস। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতে চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর সামিউল হক 1956 সালে জানুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1980 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। স্ক্যাবিস একটা স্কিন ডিজিজ, যেটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই এই স্ক্যাবিসটা আসলে কেন হয়? স্ক্যাবিস একটা জীবাণু, যেটাকে আমরা সার্কোপটিস স্ক্যাবিস বলি, প্যারাসাইট। তার মানে সেটা আরেকজনের উপরে ভর করে বেঁচে থাকে। এই স্ক্যাবিসটা কিন্তু খুব কমন, শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডেই কমন। তবে যে সমস্ত দেশে লোক ঘন বসতি বা টপিক্যাল কান্ট্রি, যেখানে সানলাইটটা একটু বেশি থাকে, গরম থাকে, আর্দ্রতা থাকে, এই সমস্ত এলাকাতে স্ক্যাবিসটা বেশি হয়। স্ক্যাবিস খুব চুলকানির রোগ, অল্প থেকেই শুরু হয়। একটা স্ক্যাবিস যদি কারো হয়, আক্রান্ত হয়, দেখা যায় যে ফার্স্ট টাইম যখন আক্রান্ত হয় সেটার প্রকাশভঙ্গিটা, সেটা আসতে প্রায় 1 মাস থেকে 1.5 মাস সময় লাগে। আচ্ছা, সে আক্রান্ত হলো, তার থেকে 1 মাস থেকে 1.5 মাস পরে সেটা প্রকাশ পেল। তার শরীরে ছোট ছোট দানার মতন উঠলো, চুলকাচ্ছে। বিশেষ করে যে ভাঁজগুলা থাকে বা গোপন অঙ্গগুলো থাকে, এই সমস্ত জায়গা দিয়ে বেশি হয় এই জিনিসটা। কোনি হাতে, হাতের ফাঁকে ফাঁকে, হাতের রিস্টে বা পায়ের কুনিতে বা শরীরের ভিতরে ভাঁজে, ব্যাক সাইডে, এই সমস্ত জায়গা দিয়ে ছোট 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 দানার মতন উঠে এবং ওগুলো খুব চুলকায়। স্ক্যাবিসটা এক ধরনের প্যারাসাইটস থেকে আসে, সুতরাং এটি কি বলা যায় যে স্ক্যাবিস এক ধরনের হাইলি কন্টাজিয়াস একটা স্কিন ডিজিজ? এটা হাইলি কন্টাজিয়াস, সংক্রামক ব্যাধি। আচ্ছা, মানে একজন থেকে আরেকজনের খুব দ্রুত ছড়িয়ে যায়। তবে ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে হবে। ডাইরেক্ট যদি হিউম্যান কন্ট্যাক্ট হয় তাহলেই হবে। দেখা যাচ্ছে যে একটা বাসায় যদি 10 জন মেম্বার থাকে, তারা এক বিছনা শেয়ার করছে, অনেক সময় দেখা যায় যে তারা একসাথে শুয়ে আছে। এই যে একটা ডাইরেক্ট কন্ট্যাক্ট তাদের ভিতরে, বাচ্চাটা মার কাছে আসলো, মাটা বাচ্চাদের কাছে গেল, এই যে একটা তাদের ভিতরে যে ডাইরেক্ট কন্ট্যাক্টটা আসলো, এই কন্ট্যাক্টেই প্যারাসাইটটা আরেকজনের ভিতরে ট্রান্সমিট হয়ে যায়। স্ক্যাবিস এটা লক্ষণটা সম্পর্কে একটু জানতে চাই। প্রথমে দেখা যাবে যে স্ক্যাবিসটা যখন শরীরে ঢোকে তখন ওই জায়গাটাতে একটু ক্ষত দেখা দেয়। স্ক্যাবিসের একটা মজার ব্যাপার হলো, সে স্কিনে ঢোকার সাথে সাথেই সে একটা সুড়ঙ্গ তৈরি করে ফেলে। একটা সুড়ঙ্গ তৈরি করে স্কিনের যে আমাদের একদম এক্সটার্নাল কোট, যেটা এক্সটার্নাল লেয়ার, যেটা সে কর্নিয়াম, স্ট্র্যাটাম কর্নিয়াম আমরা বলি, ওই স্ট্র্যাটাম কর্নিয়ামের ভিতরে এসে প্রবেশ করে যায়, করে ওখানে একটা টানেল তৈরি করে রাখে এবং সেই টানেলে সে ডিম পাড়ে। দেখা যায় যে একটা ফিমেল স্ক্যাবিস যদি ঢুকে যায়, সে ওখানে ডিম পাড়ে, 2 থেকে 4টা ডিম পাড়ে এবং একটা স্ক্যাবিস 3 থেকে 4 বার ডিম পাড়তে পারে। তারপরে ফিমেল স্ক্যাবিসটা চলে যায়, থাকে না, মারা যায়। তো এই স্ক্যাবিসটা বা পুরুষ স্ক্যাবিস যেগুলি থাকে বা অন্যান্য ডিম যদি নাও পারে, তাও দেখা যায় যে ওই স্ক্যাবিসটা 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত শরীরে থাকতে পারে। আচ্ছা, কিন্তু উপসর্গটা আমাদের কিন্তু একটু পরে আসে, ফার্স্ট টাইম। দ্বিতীয়বার যদি কেউ অ্যাটাক হয়, তাহলে সেকেন্ড ডেতেই দেখা যায় যে তার অ্যাটাক হচ্ছে। ওই যে স্ক্যাবিসটা যে টানেল করলো,
টানেল করে যে ভিতরে ঢুকে যে ডিম পারলো, শুধু ডিমও পারলো না, সেখানে সে এক্সক্রিটা করলো, তার শরীরের পার্টগুলো ওখানে থাকলো, সেখান থেকে একটা ইমিউনোলজিক্যাল চেঞ্জ হয়, একটা অ্যালার্জিক রিয়াকশন হয়। এই যে অ্যালার্জিক রিয়াকশনটা হচ্ছে, এই জন্যই তার শরীরে চুলকাচ্ছে। স্ক্যাবিসের লক্ষণটা ছোট বড় সকলের ক্ষেত্রে কি একই ধরনের সিমটম দেখা দেয়? সবার জন্য না, সাধারণত দেখা যায় যে যাদের শরীরের ইমিউন সিস্টেমটা ভালো, প্রতিরোধ ক্ষমতাটা ভালো, সে সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে সে প্রতিরোধ করতে পারে, 7 দিন 10 দিনের মধ্যে সে কন্ট্রোল করে নিয়ে আসতে পারে। কিন্তু যাদের প্রতিরোধ ক্ষমতাটা কম, যেমন ইমিউনোসাপ্রেসড পেশেন্ট আছে, যারা ওষুধ খাচ্ছে, ক্যান্সার রোগী বা বয়স্ক রোগী বা খুব অসুস্থ হয়ে আছে এরকম রোগী, তাদের বেলায় দেখা যায় যে এই রোগটা আরও কঠিন পর্যায়ে চলে যায়। সেই পর্যায়কে আমরা বলি নরওয়েজিয়ান স্ক্যাবিস। নরওয়েজিয়ান স্ক্যাবিস হলো একটা সাংঘাতিক রকমের একটা স্ক্যাবিস, যেটা সারা শরীরেই দেখা যায় যে ক্রাস্টের মতন, মনে হয় মোটা মোটা চটার মতন ক্রাস্টের মতন হয়ে যায়। এবং এইটা কন্ট্রোল করা, সেখানে তার শরীরে হাজার হাজার স্ক্যাবিস ঘুরে বেড়াচ্ছে। এই যে নরওয়েজিয়ান স্ক্যাবিস, এটা কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায়। স্ক্যাবিসের ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে কি রকম হয়ে থাকে? আমরা প্রথমেই যখন উপসর্গটা দেখি, আমরা পেশেন্টকে বলে দিই যে আপনি ট্রিটমেন্ট শুরু করেন, এবং আপনি না, আপনার বাসা সবাই একসাথে, কারণ কার কার হয়েছে, কারোটা প্রকাশ পেল, কারোটা প্রকাশ পেল না, কিন্তু তারও আছে, সেই জন্যই বলি যে সবাই একসাথেই ট্রিটমেন্ট শুরু করবে। আমরা পারমেথিন একটা ওষুধ আছে যেটা অ্যান্টি স্ক্যাবিড হিসাবে কাজ করে, পারমেথিনটা আমরা লোকালি লাগানোর জন্য দিই। এটা বলি যে একটা টিউব, একটা বয়স অনুযায়ী আমরা ভাগ করে বলি যে বয়স্কদের ফুল একটা টিউব লাগবে, ছোটদের হাফ টিউব লাগবে, এভাবে বলে দিই যে আপনি সকালে গোসল করে একদম গলার থেকে পা পর্যন্ত লাগাবেন, লাগিয়ে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত ওষুধটা শরীরে থাকবে। এর ভিতরে যদি হাতটা ধুয়ে ফেলেন তাহলে আবার একটু ওষুধ লাগিয়ে ফেলবেন, লাগিয়ে ঠিক 12 ঘন্টা পরে গোসল করে বাস শেষ হয়ে গেল। দরকার পড়লে নেক্সট উইকে আবার আরেকটা সাইকেল দেওয়া যেতে পারে। ছোট বাচ্চাদের ব্যাপারে দেখা যায় যে স্ক্যাবিসটা শুধু গলার থেকে পা পর্যন্ত দিলে হয় না, তাদের স্ক্যাবিসটা ছোট বাচ্চাদের মাথা, মুখ সব জায়গায় এফেক্ট করে যায়। সেজন্য ছোট বাচ্চাদের আমরা বলি যে একদম 2 মাস বয়সের থেকেই আমরা বলি যে ওষুধটা দেওয়া যেতে পারে, এবং মাথা, শরীর যেখানে যেখানে আছে সব। তবে একটু সাবধানতা দিতে, যে হাতটা যাতে মুখে না দেয়, সেই জন্য আমরা একটু বলি যে একটু গ্লাভস পরে রাখার জন্য বা একটু খেয়াল করার জন্য। এই স্ক্যাবিস হওয়ার ক্ষেত্রে কি আসলে ইমিউনিটির সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা? ইমিউনিটি তো ডেফিনেটলি, এটা তো যেহেতু একটা শরীরটা অ্যান্টিবডি তৈরি করে ফেলছে, তো যখন অ্যান্টিজেন শুরু হয়ে যাচ্ছে, যাদের ইমিউন সাপ্রেশন আছে, ওই যে বললাম যে ক্যান্সার রোগী বা যারা একদম ওল্ড এজ বা যাদের অসুস্থতা, যারা কোনো ওষুধ খাচ্ছে, ইমিউনোসাপ্রেসিভ ওষুধ খাচ্ছে, তাদের জন্য একটা ঝুঁকি হয়ে যায়। আচ্ছা, স্ক্যাবিস যাদের হয়ে থাকে প্রাথমিক অবস্থায় যদি আমরা বলি, অথবা দেখা যায় যে অনেকদিন যাবতেই সে হয়তো স্ক্যাবিসে ভুগছে, সেক্ষেত্রে আসলে কি করণীয় যে আক্রান্ত ব্যক্তি যিনি রয়েছেন এবং পরিবারে যে বাকি সদস্য যারা রয়েছে? এটা একবার যখন একটা বাসায় যখন একটা স্ক্যাবিস ঢুকে, কারণ স্ক্যাবিসের সংখ্যা কিন্তু বেশি লাগে না, দুটা স্ক্যাবিস থেকে 20টা স্ক্যাবিসে কিন্তু একটা সারা বাড়িকে কঠিন অবস্থায় ফেলে দিতে পারে। এই যে যখন একটা স্ক্যাবিসের উপসর্গ আমরা একজনের ভিতরে দেখলাম, সাথে সাথে আমরা তাকে সবাইকে বলবো যে ট্রিটমেন্ট শুরু করো। শুধু ট্রিটমেন্ট না, এই স্ক্যাবিসটা শরীর থেকে বিশেষ করে চুলকায় রাতে বেশি, কারণ রাতে সব ঠান্ডা থাকে, নড়াচড়া করে না, তখন সেই সুড়ঙ্গ থেকে স্ক্যাবিস বেরিয়ে এসে আরেক জায়গায় চলে যায়, আরেকজনের মধ্যে ট্রান্সমিট করে। রাতেই দেখা যায় যে পেশেন্টের চুলকানিটা খুব বেশি যায়। আচ্ছা, এই যে অবস্থায় যখন আমরা বুঝতে পারি, তখন বাসার সবাইকে দিই, এবং এই স্ক্যাবিসগুলা যে তার চাদর, কাপড়, বিভিন্ন জায়গায় এই স্ক্যাবিসটা থেকে যায়। তো সেই জন্য আমরা বলি, যখন আমরা ওষুধ দেওয়া শুরু করব, সাথে সাথেই পরামর্শ দেব যে আপনি ডেইলি কাপড়টা চেঞ্জ করবেন, এবং ডেইলি গরম পানি দিয়ে বিছনার চাদর, বালিশের ওয়ার বা লেপের ওয়ারটা অথবা জামা কাপড়টা প্রত্যেক দিন ধুতে হবে। যে কদিন আমরা ওষুধ ব্যবহার করব, প্রত্যেক দিন বাসার প্রত্যেকের কাপড়টা ধুতে হবে, বিছনার চাদর থেকে শুরু করে সব ধুয়ে দিতে হবে। যত বেশি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো,
তত আমরা স্ক্যাবিস থেকে মুক্তি পাওয়ার চান্স পাবো। কারণ একটা ব্যাপার হলো যে ধরেন আপনার বাসায় অনেক কাপড় আছে, আপনি এতগুলো ধুতে পারছেন না। সিম্পল ওয়ে, সব কাপড়গুলো আপনি একটা পলিথিনের বড় ব্যাগের ভিতরে ঢুকিয়ে একটা ভালো করে আটকিয়ে আপনি স্টোরে রেখে দিলেন। স্ক্যাবিস কিন্তু বাইরে 2 থেকে 3 দিনের বেশি জীবিত থাকে না। আচ্ছা, তাহলে যদি ধোয়াও যদি সমস্যা হয়ে থাকে যে এতগুলা কাপড় কীভাবে ধোবো, এতগুলা কি অসুবিধা নেই, সবগুলো প্যাকেট করে পলিথিনের ব্যাগের মধ্যে ঢুকিয়ে স্টোরে রেখে দেন। 4-5 দিন পরে আস্তে আস্তে আপনি ওটা বের করে একটু ওয়াশ করে তারপরে ইউজ করেন। আসলে এটাকে প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি? সাধারণত দেখা যায় স্ক্যাবিসটা যেখানে খুব ডেন্সলি পপুলেটেড জায়গা, আচ্ছা, যেমন পুলিশ ব্যারাক, একটা রুমে 100 জন থাকে, তারপরে মাদ্রাসা একটা রুমে 30 জন 40 জন ঢালাও করা বেডের মধ্যে থাকে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, একজনের গায়ে আরেকজন মারামারি করে, এই করে ওই করে, এটাতে ছড়াইয়া যায়। তারপরে যে বিভিন্ন ওল্ড হোম আছে, ওল্ড হোমে অনেক সময় দেখা যায়, বা যে সমস্ত রোগীদের প্রতিরোধ ক্ষমতা কম আছে, রেগুলার মেনটেন হচ্ছে না, গোসল করছে না, তাদেরও এই রোগটা চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে তাদেরকে নিয়মিত একটু পরীক্ষা করা উচিত তাদের, এবং ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে যে কোনো স্ক্যাবিজের সিমটমস কারোর ভিতরে আছে কি না। এক্ষেত্রে স্যার আপনার কাছে একটু জানতে চাই যে প্রাথমিক অবস্থায় কোন সিমটমটা দেখা দেওয়া মাত্রই আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? প্রথমেই যখন রোগী এসে বলবে যে আমার চুলকাচ্ছে, আচ্ছা, কোথায় চুলকাচ্ছে? হাতের ফাঁকে ফাঁকে চুলকাচ্ছে, গোটা গোটা উঠছে, আমার গোপন অঙ্গে চুলকাচ্ছে, আমার ব্যাক সাইডে চুলকাচ্ছে, আমার কুনিতে চুলকাচ্ছে, ভাঁজে চুলকাচ্ছে, এবং কোথায় থাকো? মাদ্রাসায় থাকি। কোথায় থাকো? পুলিশ ব্যারাকে থাকি, বা বাসায় অনেকেই থাকি, বা কোথায় বেড়াইতে গেছি, আউটিংয়ে গিয়েছি, অনেক দিন গোসল টোসল করা হয়নি। এই সমস্ত কথা শুনলেই আমাদের প্রথমেই স্ট্রাইক করব যে এটা কি তার স্ক্যাবিস। এবং স্ক্যাবিস হলে যে প্রথমে বললাম যে ইনিশিয়ালি ডায়াগনোসিস আমরা করতে পারি, ধর আমরা ডার্মোস্কোপি দিয়ে ডায়াগনোসিস করতে পারি, আমরা ওখান থেকে মাইক্রোস্কোপ থেকে আমরা একটু টিস্যু নিয়ে পরীক্ষা করে, কিন্তু এটা তো অনেক পরের কথা। ইনিশিয়ালি তো আর আমরা এগুলো করি না, ওই হিস্ট্রিটা শুনেই আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা স্যার, আমরা এই স্ক্যাবিস সম্পর্কে আরও জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে আমরা কি না করি, আসলে আমাদের সবার ইচ্ছে যে স্কিনটা আমরা সুন্দর রাখি, আমাদের ত্বকটা যেন সুস্থ থাকে, এবং এই সুন্দর এবং সুস্থ ত্বকের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটু কষ্ট করতে হয়। প্রতিদিন কিছু নিয়ম করে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে, এবং কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ ত্বকটা পেতে পারি। সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য প্রতিদিন আপনি সুষম খাবার, সেটার পাশাপাশি যে খাবারগুলি স্পেসিফিক আপনাকে রাখতে হবে, সেটা হলো প্রতিদিন সকালে আপনাকে হলুদ একটি ফল খেতে হবে, যেমন পেঁপে হতে পারে, অথবা আপনার আম হতে পারে, অথবা আপনার খেজুর হতে পারে, অথবা কলা হতে পারে, অথবা আপনার যে ধরনের সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে যেমন গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় খাবার প্রতিদিন আপনাকে 1 সার্ভিং করে খাদ্য তালিকায় রাখতে হবে। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য, স্কিনের উপরের লেয়ারটাকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং সামুদ্রিক মাছ, এগুলো আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটু একটু করে রাখতে হবে। এটার পাশাপাশি অবশ্যই দিনে 2 থেকে 3 সার্ভিং গাঢ় সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আপনি যদি শাকসবজি ডিরেক্ট রান্না করে খেতে না চান, সেটাকে আপনি অবশ্যই সালাদ করে নিতে পারেন, এছাড়াও কিন্তু আপনি স্যুপ করেও খেতে পারেন। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আপনার পানি গ্রহণটা অত্যন্ত জরুরি। প্রতিদিন একজন সুস্থ মানুষকে 8 থেকে 12 গ্লাস পানি গ্রহণ করতে হয়। প্রয়োজনে যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এর থেকে পানির পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার স্কিনটাকে পরিষ্কার রাখা। অনেক সময় আমরা যেটা করে থাকি যে বাহির থেকে আসার পর আমরা স্কিনটাকে ক্লিন করি না, এটাতে দেখা যায় স্কিনটার অনেকগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আপনাকে খেতে হবে, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার রাতের বেলা যে ঘুমটি, সেটি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রতিদিন একটি মানুষের অবশ্যই ঘুমের
বিশ্রামের প্রয়োজন রয়েছে। তবে এখানে একটু ভুল করে থাকি, এখনকার সময় কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে রাত জেগে থাকি এবং আমরা ভোরের দিকে যে ঘুমাচ্ছি এবং সেই ঘুমটা কিন্তু সকালের দিকে আমরা কমপ্লিট করে ফেলি। মনে রাখতে হবে রাতের ঘুমটা খুব জরুরি। রাতে আমাদের কিছু হরমোনাল সিক্রেশনের কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে, তার মধ্যে কিন্তু স্কিনের প্রবলেমটা একটা অন্যতম। তাই অবশ্যই স্কিনটাকে সুন্দর রাখতে গেলে আপনার রাতে একদম সঠিক টাইমে ঘুমাতে হবে। প্রতিদিন 12 গ্লাস করে পানি গ্রহণ করতে হবে এবং আপনাকে হলুদ ফল এবং শাকসবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। বাদাম খেতে হবে প্রতিদিন। তবে কিছু কিছু খাবার আরও বেশি ভালো, যেটা যেমন আপনি টক দইটা রাখতে পারেন। টক দইয়ের পাশাপাশি আপনার সিজনাল যে ফলগুলো পাবেন, যখন আপনার যেই সিজনে যে ফলটা পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আপনি খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম 1 সার্ভিং করে আপনাকে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমাদের স্কিনটা সুন্দর এবং সুস্থ রাখতে পারছি। স্যার, আপনার কাছে এখন জানতে চাই যে স্ক্যাবিসে যারা আক্রান্ত হয় এটার কমপ্লিকেশনস আসলে কীরকম হতে পারে? আমরা চুলকাতে দেখা যাচ্ছে যে আমাদের নখের ভিতরে ময়লা থাকে, সে চুলকানোর পরে ওখানে আমরা এক ধরনের ইনফেকশন ডেভেলপ করে যায়। তো ইনফেকশনটাকে আমরা ইমপেটিগো বলি, সাধারণত স্ট্রেপ্টোকক্কাল বা স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন। এই রোগ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনগুলি যদি ব্যাপক আকারে শরীরের ভিতরে দেখা দেয়, তাহলে দেখা যায় যে এই যে ব্যাকটেরিয়াগুলোর যে অ্যান্টিজেনগুলো আছে, এই অ্যান্টিজেনগুলো আমাদের কিডনিতে আক্রান্ত করতে পারে, করে আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে একটা স্ক্যাবিস পেশেন্ট যদি ইনফেকশনে বেশি আক্রান্ত হয়ে যায়, সারা শরীর তার ঘা পাচরা, আমরা বলি না যে খোস পাচরা যখন হয়ে যায় তার মানে এটা ইনফেকশন হয়ে গেল। এই পাচরাটা যদি অনেক দিন থাকে তাহলে দেখা যায় যে তার কিডনি ইনভলভমেন্ট করতে পারে, তার হার্টও ইনভলভমেন্ট করতে পারে, রেমেটিক ফিভার হতে পারে, তার সেপ্টিসেমিয়া হতে পারে এবং এইটা খুব মারাত্মক আকারে চলে যেতে পারে। এই জন্যে স্ক্যাবিস হলে আমরা এটাকে সহজভাবে চিন্তা করা উচিত না, চিকিৎসা করা উচিত। যতদিন পর্যন্ত একদম স্ক্যাবিস থেকে মুক্ত না পায় ততদিন পর্যন্ত আমাদের চিকিৎসা করে যেতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্ক্যাবিস সম্পর্কে এত বিস্তারিত জানার জন্য। আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই জানতে পারবে যে আসলে স্ক্যাবিস শুধুমাত্র একটা স্কিন ডিজিজ নয়, এটা ট্রিটমেন্ট যদি প্রপারলি না হয় সেটি কিডনি এবং হার্টের মতো জটিল রোগ তৈরি করতে পারে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। তোমাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হার্ট অ্যাটাক হচ্ছে যে হার্টের দুটি রক্তনালী থাকে, দুটিকে বলি আমরা করোনারি আর্টারি। হার্টের নিজস্ব রক্ত সাপ্লাই দেয় লেফট এবং রাইট করোনারি আর্টারি। এই রক্তনালীর যদি রক্তে চর্বি জমাট হয়ে কোনো কারণে 100% ব্লক হয়ে যায়, যেভাবেই হোক সেটা হওয়ার পরে তখন কি ওই যে এরিয়াটা হার্টের যেই মাংসপেশিকে সাপ্লাই দেয় এই রক্তনালীটা, সেই এরিয়ার সেলগুলো ড্যামেজ হয়ে যায় টেম্পোরারিভাবে। এই যে ড্যামেজ হয়ে যাওয়াটা, এটাকেই বলে হার্ট অ্যাটাক। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।